আর আজ সেই জন্যই কেনিত আজ কোনো সাধারণ মানব নয়। এছাড়া কেনিত শুধু রক্ত দিয়ে গোসল করেই ক্ষান্ত হয় না, বরং এরপর সে নানা লাক্সারিয়াস প্রসাধনী এবং দুধ দিয়েও গোসল করে নিজের সকল কাজের পরিসমাপ্তি ঘটায়। এই পুরো জায়গাটার আলাদা কোনো পার্ট নেই। একটি বড় এরিয়া নানা অংশে গ্লাস দিয়ে পার্টিশন দেওয়া হয়েছে, যেখানে কেনিত নানা ধরনের কাজ করে থাকে। তবে এক পাশে একটি সুইমিং পুল রয়েছে, সেখানে কেনিত নিজের সব কাজ শেষ করে বাড়ির অপর অংশে যেতে সুইমিং পুলে ঝাঁপ দেয়। এরপর একদমে পানির নিচ দিয়ে এক ছোট্ট সুড়ঙ্গ পথ দিয়ে বাড়ির অন্য পাশে সুইমিং পুলে প্রবেশ করে। তারপর সেখানে থেকে আরও কিছুক্ষণ পানিতে গা ভাসানোর পর সোজা চলে যায় নিজের রুমে, ওয়াক ইন ক্লোজেট কিংবা ড্রেসিং রুমে, যেখানে নিজের পরিধানের জন্য সকল লাক্সারি প্রোডাক্ট সাজিয়ে রাখা হয়েছে। আজ সেখানে থেকেই পছন্দ মতো একটি টি শার্ট আর ট্রাউজার পরে নিল সে। এরপর তাতে তার খুব পছন্দের একটি পারফিউম, যা সে সচরাচর এসব কাজের শেষে কিংবা বাড়িতে থাকা অবস্থায় লাগিয়ে থাকে, সেটি ব্যবহার করল। আর সেটি রক্তের গন্ধের মতো বা ধাতব ঘ্রাণযুক্ত পারফিউমের সাধারণ মেটালিক নোটের পারফিউম বলা হয়। এমন পারফিউমগুলোতে লোহা বা তামার মতো ধাতব উপাদানের গন্ধ থাকে, যা কিছু ক্ষেত্রে রক্তের গন্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ মনে হতে পারে। কিছু বিশেষ ধর্মী পারফিউম ব্র্যান্ড এই ধরনের ঘ্রাণ তৈরি করে, তবে এগুলি খুব সাধারণ নয় এবং সাধারণ বিশেষ স্বাদের মানুষের জন্য তৈরি হয়। আর সেসব ব্যক্তিদের মাঝে কেনিত একজন। কেনিত আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করে পারফিউম দিয়ে কিছুটা শুকিয়ে নিয়ে আবারও রিপিট। কেনিত আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করে পারফিউম দিয়ে কিছুটা শুকিয়ে নিয়ে আয়নার দিকে নিজের দিকে তাকিয়ে বলতে লাগলো, বিশ্বাস ভাঙে কাছেরই মানুষ, ভালোবাসা কই উড়ছে ফানুষ, যুদ্ধে আমি এই নেশাই অনুভূম, ফাটে উচ্ছ্বাসে জগদীশ্বরী মাতম, ঘৃণ্য আলেয়া পিশাচালয়, যে ডরে সেই মরে এই আগুনের খেলায়। তাই রক্ত পিপাসু আমি, হিংস্র হায়না আমি, আমি কালজয়ী মহাবীর, আমি ঘাতকের ভয়, হবে শশীদের জয়। এই আগুন খেলায় রক্তযুদ্ধের নেশায় ধুলোয় উড়িয়ে আগুন, আমি কেনিত, আমি কেনিত, আমি রক্ত পিপাসু কেনিত। গানের লাইনগুলো আবারও দীর্ঘজিতে তাচ্ছিল্যের সুরে গেয়ে এক বাঁকা হাসল শ্যাম। কেনিতের এই বিশাল রুমের একটি কমন বিষয় হলো কেনিতের ব্যবহৃত সকল জিনিসই কালো কিংবা ব্লাড রেড কালার অথবা এই দুটি রঙের সমন্বয়ে তৈরি। এছাড়া কেনিতের বাড়ির পুরো অংশ জুড়ে এই দুটি রঙের ছড়াছড়ি দেখতে হরর মুভির থিয়েটারের চেয়ে কম কিছু নয়। কেনিতের এই রোমহর্ষক সাম্রাজ্য অল্প দিনে গড়ে ওঠেনি, সে এইসব কাজ বহু বছর আগে থেকে ধীরে ধীরে গড়ে তুলেছে। তার বাড়িকে রহস্যময় বলার কারণ এইসব পৈশাচিক কর্মকাণ্ড ঘটানো। এই বিশেষ জায়গাটার খোঁজ কেনিত ব্যতীত আর কারো জানা নেই, অথচ এই জায়গাটা তার বাড়িরই একটা অংশ। কিন্তু কেনিত বাড়ির ভেতরে সচরাচর প্রবেশ করা যেমন কারো পক্ষে কোনোভাবে সহজ বিষয় নয়, এর চেয়েও অসম্ভব বিষয় হলো কেউ যদিও বাড়ি বা তার বাড়িতে কোনোভাবে প্রবেশ করতে পারলেও বাড়ির এই অংশটা খুঁজে পাওয়া কেনিত ব্যতীত আর কারো পক্ষেই সহজ নয়, বরং অনেকটা অসম্ভব। এই জায়গায় পৌঁছানোর দুটো রাস্তা রয়েছে, যা দুটো অন্তত কৌশলী অবলম্বন করে বানানো হয়েছে। আর এই দুটি রাস্তার মধ্যে একটি শুধু কেনিত ব্যবহার করতে পারবে। আর সেই রাস্তা যদি কেউ কখনো খুঁজে পায় তবুও তাতে কোনো লাভ হবে না, কারণ সেই ব্যক্তি সেই রাস্তায় প্রবেশ করার সাথে সাথে তার সরাসরি মৃত্যু না ঘটলেও দেহে মারাত্মক ক্ষতি হবে, যাতে পরবর্তী রাস্তাটুকু আর সে ব্যক্তির পক্ষে অতিক্রম করাও সম্ভব হবে না, কারণ সেই রাস্তায় ব্যবহার করা হয়েছে ভয়ঙ্কর সব আলট্রা হাই পাওয়ার লেজার, যেমন সুপার কন্ডিউজম লেজার, পিকোসেকেন্ড লেজার। এখানে অবশ্য অনেকেরই মনে হতে পারে অন্য সবার ক্ষতি হলেও কেনিতের কিছু হবে না কেন? সে কি কোনো আধ্যাত্মিক শক্তির অধিকারী, নাকি সে কোনো মানবী না? না, এমন কিছুই না। এসব কিছুই প্রযুক্তি আর কেনিতের তীক্ষ্ণ বুদ্ধির খেলা। সেই রাস্তায় কেনিত ব্যতীত অন্য সকলের ক্ষতি হবে এই কারণেই, কেননা সেখানে সিকিউরিটি হিসেবে শরীরের সবকিছু স্ক্যান করা হয়, যেখানে শুধু কেনিতের বডি স্ক্যান
গ্রহণযোগ্য, তবে সেখান দিয়ে অন্য কেউ চাইলে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানো যাবে যদি সঙ্গে কেনিত নিজে থাকে। এক কথায় সেই সিক্রেট রাস্তা দিয়ে প্রবেশ করতে হলে কেনিতের বডি স্ক্যান বা পাসওয়ার্ড হিসেবে করে তা প্রয়োজন। তা ব্যতীত কোনো একক ব্যক্তি কখনোই সম্পূর্ণ রাস্তা অতিক্রমে সক্ষম হবে না। আর অন্যদিকে দ্বিতীয় রাস্তাটা খুঁজে পেলে তা দিয়ে যে কেউ সচরাচর কেনিতের গোপন আস্থানে পৌঁছতে পারবে কিনা সেটা আদৌ বাড়ির ঠিক কোন জায়গায় তাই খুঁজে বের করাটাও হলো মুখ্য বিষয়। কারণ প্রথম রাস্তা স্থলপথ আর এটি হলো পানিপথ, অথচ পুরো খেলাটাই কেনিতে রহস্যময় বাড়ির ভেতরেই ঘটে থাকে, যার পুরোটাই রহস্য ঘেরা। দেখতে সাদাসিধা বিশাল বহুল বাড়িটাও যেন ভেতরে কতটা ভয়ঙ্কর হতে পারে তা এখন পর্যন্ত সবার কল্পনার বাইরে। বহু বছর এখানে কোনো মানুষের ভয়ঙ্কর মৃত্যু ব্যতীত স্বাভাবিক আগমন ঘটেনি, কিন্তু আশা করা যায় খুব শীঘ্রই হয়তো এক নতুন অতিথির আগমন ঘটবে কেনিতের দুনিয়ায়, যার জন্মই হয়েছে হয়তো কেনিতের পৈশাচিক কর্মকাণ্ডের সাক্ষী হওয়ার জন্য। কিরে, এমন মরার মতো পড়ে আছিস কেন? তোরা দুজনে কেনিতের টিম মেম্বার, এমন বিড়ালের মতো পড়ে থাকলে হবে নাকি? কেনিতের দুটি কুকুরের মধ্যে একটি হলো ক্যানেল মাস্টিফ জাতের। এ জাতের কুকুরগুলো সাধারণ অনেক বেশি হিংস্র হয়, তবে ঠিকমতো মিষ্টিসুলভ আচরণ করে। এছাড়া মাস্টিফ জাতের কুকুররা মাংস খেতে বেশি পছন্দ করে, এদের মূল্যটা অনেক বেশি হয়ে থাকে অন্যান্য কুকুরদের তুলনায়। তবে টিবেটান মাস্টিফদের দাম ক্যানেলের তুলনায় বেশি। ক্যানিদের দুটো কুকুরের গায়ের রঙই কুচকুচে, যে কারণে দেখতে প্রচন্ড ভয় করে। তবে এরা ক্যানিতে সান্নিধ্যে এসে হয়তো আরো বেশি হিংস্র আর ভয়ঙ্কর হয়ে উঠতে পেরেছে। কেনিত এদের দুজনের মাঝে টিবেটানের একটা নামও দিয়েছে, তা হলো ক্লারা। তবে ক্যানেলকে সে ক্যানেল বলেই ডাকে। টিবেটানের নাম ক্লারা দেওয়ার কারণ এটি ক্যানেলের চেয়ে বেশি হিংস্র আর ভয়ঙ্কর। এছাড়া ক্লারাকে কেনিতের ব্যক্তিগতভাবে একটু বেশি ভালো লাগে। কেনিতকে দেখতে দুটো কুকুর দৌড়ে তার দিকে এগিয়ে এলো, এরপর নিজস্ব ভাষায় ইশারা ইঙ্গিতে কেনিতকে ডাকতে লাগলো। কেনিত ওদের অস্পষ্ট ভাষায় কি বুঝলো তা জানা নেই, তবে মুচকি হেসে বলল, ঠিক ধরেছিস, একদম ফ্রেশ মাংসের স্টেক করে নিয়ে এসেছি। তোরা তো খুব ভালো করে জানিস কেনিত যা বলে তাই করে। এখন খেয়ে বল তো কেমন হয়েছে? শুধু তোদের জন্য এত খাটাখাটুনি করতে হয়েছে আমায়। কেনিতের হাতে থাকা পেট প্লেটে তারা নানা কৌশলের ফল রুহির দেহে নরম মাংস হালকা স্টেক করা। কেনিত কুকুর দুটোর সামনে বড় প্লেটের অনেকগুলো মাংস পিস রাখতেই কুকুর দুটো অনেকটা ঝাঁপিয়ে পড়লো খাবারের উপর। মনে হচ্ছে কতদিন না খাওয়া তারা, কিন্তু এমন কিছুই না। কেনিত খুব যত্ন নিয়ে নিয়মিত তাদের খাবার রেঁধে খাওয়ায়, কিন্তু একই সঙ্গে কেনিত ওদের যেভাবে প্রশিক্ষণ দিয়েছে তারই ফলাফল এখন ঘটছে। কুকুরগুলো খেতে খেতেই কেনিত এক হাঁটু গেড়ে অন্য হাঁটুতে এক হাত রেখে অন্য হাত দিয়ে দুটো কুকুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ক্লারার দিকে তাকে হালকা ভ্রু কুঁচকাল। ক্লারাকে দেখে তার কিছুটা অসুস্থ মনে হচ্ছে। তখনই ক্লারাকে উদ্দেশ্য করে বলল, কিরে, তোর কিছু হয়েছে নাকি? কেনিতের কথা শুনে ক্লারা খাবার থামিয়ে কেনিতের দিকে তাকালো। কেনিত ওর চোখে দেখে কি বুঝলো কে জানে, তবে বলতে লাগলো, তোকে ঠিক মনে হচ্ছে না, আজকে আর আমাদের সাথে যাওয়ার দরকার নেই, খাবার খেয়ে রেস্ট কর। এরপর কেনিত উঠে দাঁড়িয়ে নিজের পরবর্তী কাজের উদ্দেশ্যের প্রস্তুতি নিতে লাগলো। এখনো ভোরের আলো ফুটতে অনেক দেরি, কিন্তু সে এখন বাইক রাইডিং এর জন্য বের হবে। কিন্তু সে একা নয়, বরং তার সাথে অনেক সময় ক্যানেল আর ক্লারাকেও নিয়ে বের হয়। আজও তার এমনটা ইচ্ছে থাকলেও ক্লারাকে নিয়ে আর যাওয়া সম্ভব হবে না। আর কেনি তো ওর এই অবস্থায় নিয়েও যেতে চাইছে না। এরপর কুকুর দুটোর খাওয়া শেষ হতে হতে কেনিত একদম ক্রুজার বাইক স্টাইলে সেজে গুজে বের হয়ে এলো। পরনে তার ব্ল্যাক কালারের ক্রুজার বোঝ, হাতে ক্রুজার গ্লাভস, মেটো ক্রস প্যান্ট, সাথে কালো আর সামান্য লাল কালার সংমিশ্রণে তৈরি ক্রুজার জ্যাকেট, আর হাতে লাল কালো ফুল কভারেজ হেলমেট।
কেনিত এসে ক্লারাকে শুইয়ে দিয়ে মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিল। এরপর ক্যানেলের শেকলটা খুলে দিয়ে ক্যানেলকে নিয়ে বেরিয়ে পড়লো বাইক রাইডিং এর উদ্দেশ্যে। কেনিত বাইক রাইডিং কিংবা ক্রুজিং করতে রাতের বেলা কিংবা অন্ধকারটাকে বেশি পছন্দ করে। এছাড়া তার সব কার্যক্রম রাতের বেলাতেই হয়ে থাকে। অফিস ব্যতীত দিনের আলোয় তার ছায়া মেলাটাও দুষ্কর। যে আধারে শয়তানের বসবাস, সেই আধারে শুধু মেলে তার আভাস। মৃদু বৃষ্টিতে ভেজা ঘরটা, অন্ধকার রাত, নির্জন এলাকার হালকা বৃষ্টিতে ভিজে থাকা নির্জন পাকা রাস্তা। কেনিথের বাড়িটা বর্তমানে বিশাল পাকা রাস্তা পেরিয়ে জঙ্গলের ভেতরে অবস্থিত। আশেপাশে লোকজনের এই এরিয়ায় লোকজনের যাতায়াত খুব কম, আর রাতের বেলায় এরিয়ার আশেপাশেও কেউ আসার সাহস করবে না। জায়গাটিকে নিয়ে প্রায় বেশ কিছু বছর মানুষের মাঝে এক প্রকার ভয়ভীতি ছড়িয়ে আছে। এসব তখন থেকেই হচ্ছে যখন থেকে কেনিত ওই বাড়িটাতে নিজের আস্তানা গড়ে তুলতে শুরু করেছে। বিষয়টি এমন নয় যে কেউ কখনো কোনো অশরীর আত্মা কিংবা কেনিতের কোনো কুকর্ম দেখে ফেলেছে, আর তাদের মাঝে এক ভয়ভীতি বিশাল পরিধি আজ বিরাজ করেছে। তারা এসব কোনো কিছুই নিজ চোখে কিংবা এসব ঘটনার সাক্ষী হয়নি, অথচ তাদের কুসংস্কারে যেন কোনো কমতি নয়। এসব অবশ্য সব কেনিতেরই তীক্ষ্ণ মস্তিষ্কের খেলার একটি ক্ষুদ্র অংশ। যেহেতু জায়গাটা অনেক নির্জন, আশেপাশে বিশাল বড় বড় গাছপালা আর জঙ্গলের মেলা, তবুও সেখানে এত বিশাল এক পাকা রাস্তা থাকতেও কেনিত নিজ সুবিধার্থে তার লোক লাগিয়ে মানুষের মাঝে ক্ষুদ্র প্রয়াসের শুধু একটা ভয়ভীতির আভাস ছড়িয়ে দিয়েছিল। আর সেটাকে কেন্দ্র করে তার সাথে সাধারণ মানুষের নানান গল্প আর আপন মনের যুক্তি সাজিয়ে বিষয়টিকে বাস্তবতায় রূপ দিয়েছে, সঙ্গে তাদের কুসংস্কারগুলো করেছে প্রশস্ত। এইসব কেনিতের ভালো করে জানা ছিল, তাই তার ছোট্ট গুটির চালেই তার রাস্তা পরিষ্কার। তবে এই কাজের জন্য তাকে তেমন কিছুই করতে হয়। যা করার সব কেনিতের সে বিশ্বস্ত লোক, যাকে কেনিত নিজের বাম হাত মনে করে, তাকে একটা নির্দেশ দিতেই তার সব কাজ হয়ে গিয়েছে। দিনের আলো ফুরাবার আগেই মানুষ এই এরিয়ার আশেপাশে ঘেঁষত তীব্র ভয় পায়, আর মাঝরাতে এই এরিয়ার নামও হয়তো কেউ ভয় মুখে নেয় না। আর এই সুযোগকে কাজে লাগিয়ে কেনিত এখন নিজের কাজকর্ম রাত দিন খুব আরামেই কেটে যাচ্ছে। তার কাছে বাধা দেওয়ার মতো তো দূরের কথা, ধারে কাছেও পৌঁছানোটা বড় মুশকিল। আকাশ বেয়ে যখন ধীর গতিতে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে, ঠিক তখনই কেনিত তার ব্ল্যাক আর সামান্য রেডের কম্বিনেশনের কালারের ডুকাটি আর ক্যানেলকে নিয়ে বেরিয়ে পড়েছে। মুখে বড়সড় কালো রঙের ফুল কভারেজ হেলমেট। এখানে ক্যানেলকে নিয়ে আসার কারণ হলো প্রায় মাঝ রাতের দিকে ক্যানিত কুকুর দুটোকে স্পিটনিং করানো। এদিকে কেনিত ইচ্ছে মতো নিজের কার অথবা বাইক রাইডিং করতে থাকে, অন্যদিকে কুকুরগুলো তীব্র বেগে তার পেছনে দৌড়াতে থাকে। কুকুরদের জন্য এক প্রকার প্রশিক্ষণ বলা চলে এটাকে। তবে কেনিতের এমনটা করার কারণ হলো কুকুরগুলো আরো বেশি হিংস্রতা হিসেবে গড়ে তোলা। এইদিকে ফুল স্পিডে কেনিত বাইক রাইডিং করছে, অন্যদিকে ক্যানেল কেনিতের পেছন পেছন যতটা পারছে ততটা দৌড়াচ্ছে। তবে ফুল স্পিডে চলা বাইকের সাথে তো এসব কুকুর কখনোই তত দ্রুত গতিতে দৌড়াতে পারবে না, কারণ এরা অনেক বেশি বড়সড়, শক্তিশালী ও ভারী হয়ে থাকে। এই জন্য কেনিত এসব কুকুরদের একটা নির্দিষ্ট পয়েন্ট ঠিক করে দেয়, আর তারা সেই পয়েন্ট পৌঁছানোর মধ্যেই কেনিতের টার্গেট অনুযায়ী সেই পুরো এরিয়া কয়েকবার ঘুরে আসে। এক কথায় রাতের বেলা এভাবে মানুষ রূপী মারাত্মক সাইকোপ্যাথের আনন্দ মেলা জেগে ওঠে, যার কাছে একজন মানুষের চেয়ে তার কুকুরের গুরুত্ব শতগুণ বেশি। কেনিতের বাইকের স্পিড যত বাড়তে থাকে তত বেশি বৃষ্টির ছিটেগুলো যেন আকাশ ঝেড়ে কাটার মতো কেনিতের উপর বিতে থাকে। রাস্তার দুপাশে বিশাল বড় বড় গাছপালা, আর ঠিক মাঝখানটায় ছুটে চলেছে এক মারাত্মক সাইকোপ্যাথের মরণ ফাঁদের বিজয় আনন্দের উল্লাস, বিজয় আনন্দের খেলা। ক্যানেল আর কেনিথের প্রথম টার্গেট শেষ করে এবার দুজনেই থামলো। ক্যানিথ এসে ক্যানেলের মাথায় হাত ছুঁয়ে দিতেই ক্যানেল খুশিতে লাফিয়ে উঠল। ও বুঝে গিয়েছে ক্যানিথ ওর উপর সন্তুষ্ট। একটা সময় পর ক্যানিথ নিজের হেলমেটটা খুলে গাড়িতে রেখে দুই হাত ছড়িয়ে আকাশ তীব্র বেগে ঝরতে থাকা ঝিরিঝিরি বৃষ্টির দিকে মুখ করে কিছুক্ষণ চোখ বুজে রইল। মুহূর্তেই তার বড় বড় চুলগুলো আর মুখ ভিজে চৈচুম্বুর হয়ে গেল। অন্যদিকে ক্যানেলও বরাবর নিজের শরীর ঝাড়া দিয়ে
চুপসে যাওয়া শরীরটা ঠিক করতে ব্যস্ত, কিন্তু কেনিথকে এবার ভিজতে দেখে সে আর একবারও শরীর থেকে পানি ঝেড়ে ফেলল না। কেনিথের আনন্দ দেখে হয়তো তারও আনন্দ হচ্ছে। এমন সময় কেনিথ ওভাবে দুই হাত পেতে আকাশের দিকে তাকিয়ে থাকা অবস্থাতেই বলল, দেখ ক্যানেল, আজ প্রকৃতিও আমাদের উল্লাসে কষ্ট পাচ্ছে। এই অসময়ে আমাদের উপর তার বৃষ্টির সামান্য ফোঁটাকেও সূচের মতো নিক্ষেপ করছে। আজ সবাই আমাদের উপর ক্ষেপে, কিন্তু আমরা তো এমনই। আমরা তো আর সো কল্ড ফাকিং আদর্শ প্রাণী নই, তাই না? ক্যানিথ তার ছেলে সুরে বলা কথাগুলো শুনে ক্যানেল নিজের কঞ্চ জোরে জোরে বার্কিং করতে থাকলো, আর ক্যানিথ খুব অদ্ভুত করে শব্দহীনভাবে হাসতে থাকলো। ক্যানিথের এসব খেলা শেষ হয় ভোরের আলো ফোটার ঠিক আগ মুহূর্তে। গভীর অন্ধকারে করা ক্যানিথের সকল কার্যক্রম কুচকুচে কালো আধারে চাপা পড়ে যায়। সাধারণত মানুষরূপী এই পিশাচকে কারো নজরেও পড়ে না। আর ভার্সিটিতে ঢুকতেই সাবা সহ তার বাকি বন্ধুদের উল্লাস দেখে কিছুটা চমকে ওঠার উপক্রম আনায়ার। সবার মাঝে যে উল্লাসের ঝড় বইছে, আনায়া তাদের কাছে যে প্রত্যেকেই লাফিয়ে উঠছে। আনায়ার কাছে এসে তাদের এত খুশি হওয়ার কারণ বলতে লাগলো, তবে এত কোলাহল করে বলছিল যে আনায়া স্পষ্টভাবে কিছু শুনতেই পারছিল না। একটা সময় আনায়া সবাইকে থামিয়ে দিয়ে বলল, যেন ঘটনাটা একজন একজন করে বলে। তখনই সর্বপ্রথম সাবা বলল, আনায়া জানিস কি হয়েছে? মুচকি এসে বলল, তুই বললে তো জানতে পারবো। ও হ্যাঁ, জানিস তো কাল চিটাগংয়ে উইকের কনসার্ট। তো আমি বাবাকে বলে আমাদের জন্য টিকিট কাটিয়েছি। তুই ভাবতে পারছিস আমরা দিকের কনসার্টে যাব? জাস্ট ইম্যাজিন, কত এনজয় হবে, তাই না? আনা একবার আশেপাশে নিজের বন্ধু বান্ধবীদের দিকে তাকিয়ে দেখলো তাদের সবার মতো অবস্থা, কিন্তু তাদের খুশিতে আত্মহারা হওয়ার কারণটা শুনে আনায়ার তেমন কোনো অনুভূতির সৃষ্টি হলো না। এমনিতেই ভিকেকে নিয়ে মানুষের অতিরিক্ত বাড়াবাড়ি তার ঠিক পছন্দ ছিল না, আর পরবর্তীতে ভিকের চালচলন সম্পর্কে জানার পর তার আরও বেশি পছন্দ হয় না। কিন্তু ভিকের বিয়ে হওয়ার কারণে সে নিজের পছন্দ অপছন্দগুলোকে তেমন পাত্তা না দিয়ে কাজের প্রতি ফোকাস করারই সিদ্ধান্ত নিয়েছে। আনায়া মূলত এমনই, সে কখনো নিজের অনুভূতির সাথে প্রয়োজনে তাকে মেলাতে চায় না। তার মতে তার যেটা প্রয়োজন সেটা মূলত তার পরিবারেরও প্রয়োজন, আর সেটা তার পরিবারের জন্য যতটা স্যাক্রিফাইস করার সে করতে রাজি। আনায়াকে খুশি হতে না দেখে সবার বিষয়টা তেমন ভালো লাগলো না। যতই হোক, পুরো একটা ফ্রেন্ড সার্কেলের মাঝে আনায়া বাদে সবাই ভিকের ফ্যান। আনায়া তাদের পছন্দ নিয়ে তর্ক না করলেও আনায়া ভিকেকে পছন্দ করে না দেখে তার ফ্রেন্ডদেরকেও ভালো লাগে না। সাফা কিছুকে বলো, কিরে তুই খুশি হসনি? আনায়া কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। সে তো ভিকের বিয়ে, সে অনুযায়ী ভিকের কনসার্টে তো তাকে যেতেই হবে। এতে আলাদা করে খুশি হওয়ার তো কিছু না থাকলেও আনায়ার কিছুটা মন খারাপ হচ্ছে, কারণ এই প্রথম তার বাবা বোনকে ছেড়ে তাকে এত দূরে কোথাও যেতে হবে। তবে আনায়ার ঠোঁট ভিজিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, খুশি হয়েছি, হব না কেন? তোদের তো এসব ড্রিম থাকে, ভিকের কনসার্টে যাওয়া। এবার সাবা সহ বাকিদের আগের মতোই উল্লাসটা নিভে গেল। কি রে, কাহিনী কি বলতো? তোকে দেখে আমার অন্য কিছু মনে হচ্ছে। রনকের কথা শুনে আনায়া ওর দিকে তাকালো। এরই মাঝে আলো আবারও বলল, এই তুই আবার এটা বলি না যে তুই আমাদের সাথে কনসার্টে যেতে পারবি না, তোর ফ্যামিলি প্রবলেম আছে। দেখ এমনটা বলে কিন্তু আমরা মানবো না। আনায়া আলোর কথা শুনে বুঝতে পারছে না ও কি বলবে, এদের ম্যানেজ করবে কিভাবে। সে যাবে না বিষয়টি তো এমন নয়, কিন্তু এদের তো এটাও বলা যাবে না যে আনায়া ভিকের বিয়ে। এটা জানতে পারার পর এই পাগলগুলো ওকে দিয়ে কি থেকে কি করাবে কে জানে। আর ওইদিকে ভিকের সাথে বাড়াবাড়ি কিছু করে ফেলে ভিকে আবার তাকে না কাচ্চায় চিবিয়ে খায়। ভিকের পাগল তো তার বাড়িতেও একটা আছে। এই বয়সে এমন প্যারায় কেন পড়তে হলো কে জানে। এরই মাঝে পাশ থেকে শিখা আবার বলল, কি রে তুই কিছু বলিস না কেন? আনায়া নিজেকে তটস্থ করে বলল, তোরা কখন যাবি? কনসার্ট তো আজ রাতেই, তাই না? সাবা বলল, ভার্সিটি শেষ করে বিকেলেই বেরিয়ে পড়বো। এরপর রাতে ওখানে আমার মামার নিজস্ব রিসর্ট আছে, আর আমরা ওখানেই থাকবো। তুই চাইলে কালকেই চলে আসতে পারিস, তবে আমরা আরও 2 দিন থাকতে পারি। এখন বল, তুই আমাদের সাথে যাচ্ছিস তো?
আনা আবারও ঠোঁট ভিজিয়ে বলল, দেখ, তোরা রাগ করিস না। আমার বাবার অবস্থা তো কিছুটা হলেও জানিস। বাড়িতে ছোট বোন আর বাবা রেখে আমার এই মুহূর্তে অত দূরে যাওয়া কিছুতেই সম্ভব না। প্লিজ তোরা রাগ করিস না। ওর কথা শুনে আলো কিছু বলতে চাইলে সায়েম বলল, আলো, ওকে কিছু বলিস না। আমাদের মতো তো আর ওর পরিস্থিতি নয়। ওর ব্যাপারটা তো আমাদের ভাবা উচিত। সবসময় তো আবেগ দিয়ে চলে না। আচ্ছা, তুই না যাস ঠিক আছে, তবে আর কি সাবধানে থাকিস। আনাও নিজের বন্ধুর কথা শুনে গালে টোল ফেলিয়ে মুচকি হাসলো। তবে মিথ্যে বলায় তার খারাপও লাগছে, কিন্তু এছাড়া আর করবি এটা বা কি? এরই মাঝে তাজিম সাবাকে বলল, ও যদি যাচ্ছেই না তাহলে তুই ওর টিকিটটা ক্যান্সেল করে দে। তখনই সাবা কিছুটা ভাব নিয়ে বলল, আমি এমনিতেও 6টা টিকিট বুক করেছিলাম, বাকি একটা পেন্ডিংয়ে রেখেছিলাম। আমি জানতামই আনায়া প্রতিবারই এমন করে, তো এবারও এমনটাই করবে। সবার বাঁকা কথাগুলো কারো তেমন পছন্দ হলো না। এই মেয়েটা সব সময় কথাগুলো এত বাঁকাভাবে কেন বলে কে জানে, কিন্তু আনা মুচকি এসে বলল, এই তো আমার ইন্টেলিজেন্ট বান্ধবী, খুব ভালো করেছিস এমনটা করে। তাহলে শুধু শুধু টিকিটটা নষ্ট হতো। আনায়ার কথা শুনে সাবা ভাব নিয়ে বুকে হাত গুজে বলল, আই নো দ্যাট আই এম অ্যান ইন্টেলিজেন্ট গাই। ওর এই কথা শুনে যেন বাকিদের হাসি এলো। তবে প্রথমেই নিজেদের হাসি কন্ট্রোল করলো রনক আর তাজিম বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলল, গালি একটা। সন্ধ্যার মাঝে ভিকের অফিসে পৌঁছাতে বলা হয়েছে আনায়াকে। আনায়াও আর দেরি না করে ফরিদাকে সব কাজ আর ইনায়াকেও কিছু দায়িত্ব বুঝিয়ে দিয়ে ভিকের অফিসের উদ্দেশ্যে বেরিয়েছে। আনায়া না ফেরা পর্যন্ত বাড়ির সব দায়িত্ব ফরিদা আর ইনায়ার। যদিও আনায়ার খুব খারাপ লাগছিল, কিন্তু এদিকে ইনায়ার মনে মনে আরেক প্ল্যান করে বসে আছে। তার বোন শহর ছাড়লেই তার উদ্দেশ্যে সে হাসিল করবে। আনায়া সবাইকে বিদায় দিয়ে ভিকের অফিসে পৌঁছেই দেখলো স্টুডিওর প্রায় সবাই কনসার্টের জন্য সব গোছগাছ করে অফিস থেকে চিটাগাংয়ের উদ্দেশ্যে বেরোচ্ছে। নিচে আসার সময় অনেকগুলো অফিসের গাড়িও দেখতে পেল। ভিকের স্টুডিও তার অফিসের ভেতরেই হওয়ায় এখানে সবার কাজের পদগুলো আলাদা। এসব কনসার্টে স্টুডিওর সবাইকে যেতে হলেও অফিসের উচ্চ পদস্থ কর্মকর্তা আর কিছু প্রয়োজনীয় ব্যক্তি ব্যতীত বাকিদের যাওয়ার অত প্রয়োজন পড়ে না। সে অনুযায়ী ভিকের কনসার্টের সোলিস্ট অর্থাৎ প্রধান গায়ক আর লিড গিটারিস্ট যেহেতু সে নিজেই, তাই তাকে ব্যতীত বেসিস্ট, ড্রামার, রিদম গিটারিস্ট, কিবোর্ডিস্ট, পারকুশনিস্ট, সাক্সোফোনিস্ট, মাল্টি ইনস্ট্রুমেন্টালিস্ট সহ আরও অনেকেই কনসার্ট স্পটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আশেপাশে কোথাও কেনিথকে না দেখে আনা ভাবলো সে নিজের কেবিনে আছে। কেনিথের কেবিনের দিকে এগোতেই লাগলো। এরই মাঝে হঠাৎ আয়েশার আরেকজনের কথা শুনে থেমে গেল। ওরা দুজনেই রুহি নিয়ে আলোচনা করছিল। হঠাৎ করে জানতে পারলো রুহি নাকি খোঁজ নেই। তারা ভয় পাচ্ছে, কারণ ভিকের কনসার্ট আর এই সময় রুহি উধাও। এটা জেনে কেনিথ রেগে গিয়ে না আবার রুহিকে জব থেকে বেরিয়ে করে দেয়। আয়াস রুহির জায়গায় অন্য একজনকে ব্যবস্থা করে ফেলেছে, কিন্তু বিষয়টা কেনিথকে জানানো হয়নি। তাই সে আনায়াকে বলল যেন এই বিষয়ে কেনিথকে সে জানিয়ে দেয়, আর বিয়ে হিসাবে এটা তার দায়িত্বের মধ্যেই পড়ে। তবে হঠাৎ রুহির উধাও হওয়াটা কথাটা শুনে আনায়ার ঠিক ভালো লাগলো না। কিন্তু আপাতত এইসব ভুলে নিজের কাজে লেগে পড়তে হবে। সবাই যেহেতু যাচ্ছে, তাহলে কিছুক্ষণের মাঝে হয়তো সে আর কেনিথও যাবে। এই ভাবনা নিয়ে কেনিথের রুমে প্রবেশ করলো আনায়া। প্রবেশ করতেই সেটাই দেখলো যেমনটা সাধারণত দেখা যায়। মোবাইলে কি যেন স্ক্রল করে যাচ্ছে। সেই একই রকম টি শার্ট, চুলগুলো এলোমেলো, রুম তার ড্রেস আপ একই, সেই কালো আর লাল কম্বিনেশনে। আনার মাঝে মধ্যে অবাক লাগে, একটা লোক এসব কালার পছন্দ করে মানে কি সবসময় সব একই থাকতে হবে? তবে তার সবচেয়ে বেশি মায়া হয় কেনিথের এলোমেলো চুল দেখে। মাঝে মধ্যে তার রেগে গিয়ে ইচ্ছে করে কেনিথের চুলগুলো ধরে ঠিকঠাক করে সাজিয়ে দিতে। এত সুন্দর চুলগুলো কেউ এই অবস্থায় কেউ করে রাখে নাকি? কিন্তু তার এই স্বপ্ন বিলাস এক দুঃস্বপ্নের মতন। এই কাজ করা দুঃসাহস, ভাবনা চিন্তা করা ঘোর অন্যায়। কেনিথের কেবিনে ঢুকতে আনায়া প্রতিবারই চিন্তা ভাবনার ঘরে চলে যায়। এদিকে আনায়ার অনেকক্ষণ চলে যাওয়ার পরও কোনো কিছু বলল না দেখে কেনিথ পায়ের উপর পা তুলে ফোনের উপর স্ক্রল করতে থাকা অবস্থাতে বলল, এটা আমার কেবিন, ভাবনা চিন্তা করার কোনো আলাদা চেম্বার না। ভিকের কথা শুনেই আনায়া দাঁতে দাঁত খেঁচে নিজের ধ্যান ফিরে এলো।
তার সাথে প্রতিবারই এমনটা কেন হয় কে জানে। তখনই নিজেকে সামলে নিয়ে বলতে লাগলো, স্যার আপনার সাথে একটা বিষয়ে কথা বলার ছিল। কেনিত কিছু বলল না। আনায়া কেনিতের নীরবতাকে অনুমতি হিসেবে ধরে বলল, স্যার মিস রুহিকে কোথাও পাওয়া যাচ্ছে না। আজ আপনার কনসার্টের কিছু কাজের দায়িত্ব ওনারও ছিল, যেহেতু উনি মিসিং তাই আর ওইসব দায়িত্ব অন্য একজনকে দেয়া হয়েছে। ভিকে আনার দিকে না তাকিয়ে নির্বিকার বলল, ওকে। আনায়া কথা শেষ করে এবার আর চলে না গিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর কেনিত নিজ থেকে বলল, কিছু বলার থাকলে তাড়াতাড়ি। আনায়া মনে মনে বিরক্ত হলো। একে তো রকস্টার না, কিন্তু ওসবের কাজ কোনো কাজকর্ম একে করতে দেখেন, অথচ বিশাল এক অফিস খুলে রেখেছে। সারাদিন তো ভূতের মতো থেকে খালি মোবাইল চালায়। তাহলে এত ভাব দেখানোর কি আছে কে জানে। মনে হয় 1 মিনিট নষ্ট হলে তার দুনিয়া গায়েবী হয়ে যাবে। কপাল খারাপ দেখেই হয়তো এর কপালে এসে পড়তে হয়েছে, না হলে জীবনও এইসব উদ্ভটের পাল্লায় স্বইচ্ছায় নিশ্চয়ই সে আসতো না। আনায়া নিজের বিরক্তিগুলোকে একপাশে রেখে তটস্থ হয়ে বলল, স্যার প্রায় সবাই তো চলেই গিয়েছে, তাহলে আমরা কখন যাব? আনার কথা শুনে মোবাইলের দিকে তাকিয়ে থাকা অবস্থায় কেনিত বলল, কনসার্টে? আনায়া মনে মনে আরেকটু বিরক্ত হয়ে বলল, এই বেড়াই কি জানে না যে তার আজ রাতে কনসার্ট আছে? কই কালকেই তো এই নিজেই আমাকে ডেকে এই খবর দিল, তাহলে এখন এমন ঢং কেন? কিন্তু মুখে আনায়া বলল, জি। আমরা কনসার্টে আজ যাচ্ছি না, কাল রাতে বের হব। আনার মস্তিষ্কে কেনিতের কথা পৌঁছতেই চমকে উঠে মনে মনে বলল, এই বেটাই বলে কি কনসার্ট তার, অথচ সে বলছে কাল যাবে। মাথা তার সবগুলো ছেঁড়া নাকি? কিন্তু আনার মুখে মুচকি মুচকি হাসি বিদ্যমান রেখে বলল, এসব কি বলছেন স্যার? আপনার কনসার্ট তো আজকে, তাহলে আজকে না গিয়ে কালকে কিভাবে যাব? আমার আজ কনসার্ট করার মুড নেই। আনা যেন বিস্মিত হলো, মনে মনে ভাবল, এই লোকের মাথায় নিশ্চিত সমস্যা আছে, না হলে এই লোক তো আমার সাথে মশকরা করতে আসবে না নিশ্চয়ই। স্যার কি বলছেন? আজ আপনার কনসার্ট, এটা তো সবাই জানে, আর সবাই সে উদ্দেশ্যে দেশের নানা জায়গা থেকে আজ রাতে কনসার্টের উদ্দেশ্যে চিটাগংয়ে চলে গিয়েছে। ওনারা সবাই আপনার অপেক্ষায় থাকবে, আর আপনি যদি না যান তবে এতগুলো মানুষের শুধু শুধু ভোগান্তি বাড়বে। 8টার মধ্যেই সবাই খবর পেয়ে যাবে আজ আমি কনসার্টে যাব না। আর কনসার্ট আজ নয় কাল রাতে হবে। এরপর মনে হয় না আর কারো কোনো প্রবলেম থাকার কথা। আর যদিও থাকে তবে আমার কিছু করার নেই। আনার কেন যেন অনেক রাগ হলো। তাকে সবাই আইডল ভেবে তার ভক্তরা কি জন্য পাগলামো করে, মানুষের ইমোশন নিয়ে খেলে এরা কি মজা পায় কে জানে। স্যার আপনি একবার আপনার ফ্যানদের কথা ভেবে দেখুন, তারা কতটা আশা নিয়ে আপনার কনসার্টের জন্য অপেক্ষা করছে। আপনি যদি আজ না যান তবে তাদের ইমোশনে পুরো পানি ঢেলে যাবে। এতক্ষণ নিজের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেও এবার আনায়ার দিকে তাকিয়ে বলল, সো হোয়াট? হুট করে তাকাতে আনায়া চমকে কেনিতের লাল মনির চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নীরবে একটা দীর্ঘশ্বাস ফেলে ঠোঁট চেপে কিছুটা বৃথা হেসে বলল, নাথিং। যেটা আপনার ভালো মনে হয়। তাহলে এখন আসি স্যার। কেনিত আবারও ফোনের দিকে তাকিয়ে থেকে বলল, ওকে। আনায়া আর দাঁড়ালো না, উল্টো ঘুরে রুম থেকে বেরিয়ে আসতে লাগলো। বিড়বিড় করে বলল, এই ব্যাটারে যে বিয়ে করবে নিশ্চিত সে এমনিতেই মরে যাবে। আনায়া কথাটা বিড়বিড় করে বলতে গিয়েও কিছুটা জোরেই বলায় কেনিত সম্পূর্ণটা শুনে ফেল। আনার দিকে তাকে পেছন থেকে ওর চলে যাওয়া দেখতে থাকে। এরপর কি যেন ভেবে বাঁকা হেসে বিড়বিড় করে বলল, কিন্তু তুই তো বেঁচে আছিস। বাড়ির ডুপ্লেক্স চাবি সবসময় আনার কাছে থাকায় সে ধীরে সুস্থে বাড়িতে প্রবেশ করে। রাতও এমনিতেও অনেক। তার জানা মতে বাড়ির সবাই নিশ্চিন্তে এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, কিন্তু বাড়িতে প্রবেশ করতেই তার অন্য কিছু মনে হলো। পুরো বাড়িতে ড্রিম লাইট জ্বালানো, অনেকটা অন্ধকার অন্ধকারই লাগছে। নিচতলায় সব কিছু ঠিকঠাক মনে হলে উপরতলায় তার মোটেও ঠিক মনে হলো না। আনায়াদের বাড়ির উপরতলায় অনেকটা রহস্য রয়েছে। এই রহস্যের সৃষ্টি তার বাবাই করে রেখেছে, কারণ তার বুঝ হওয়ার পর থেকেই উপরতলা সাধারণত কাউকে তিনি যেতে দিতেন না। তখন থেকে আনায়া ও আর কাউকে উপরে যেতে দেয় না। অন্যদিকে তার বোন ইনার এই নিয়ে প্রচুর আগ্রহ, কিন্তু বোনের জন্য তার আগ্রহ সবসময় চাপাই পড়ে যায়।
আর আনায়ার মনে হলো তার বোনই হয়তো আজ এই সুযোগেরই কাজে লাগিয়েছে। মনে মনে ভাবলো, এই মেয়েটা আর শুধরালো না। দ্রুত ধীর পায় অনেকগুলো দিন পর সিঁড়ি বেয়ে দোতলায় প্রবেশ করলো আনায়া। বাড়িটা অনেকটা বাংলো বাড়ির মতো। বাড়ির ভেতরে দোতলার সিঁড়ি। বিষয়টি এমন নয় যে সে কিংবা তারা দোতলায় কখনো যায়নি। পরিষ্কার পরিচ্ছন্নের জন্য প্রায় দোতলায় যাওয়া হয়, কিন্তু দোতলায় একটা রুম আছে যেটা অনেক বছর ধরে বন্ধ, আর সেই রুমের তালার চাবিও হয়তো তার বাবার কাছে। কিন্তু সমস্যা হলো, যখনই তার বাবাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করা হয় তখনই সে প্রচণ্ড প্যানিক করে এবং ঘাবড়ে যায়, সাথে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। যে বিষয়ে তার বাবা অসুস্থ হয়ে যায় সেই বিষয়ে ঘাটাঘাটি করার মেয়ে আনায়া নয়। আনায়া খুব ভালো করেই মনে হলো ইনা নিশ্চয়ই তার বাবার কাছ থেকে সে ওই রুমের চাবি বের করেনি। নিশ্চয়ই ও আগে থেকে এসব পরিকল্পনা করেছে। ইনা নিজের ফোনের লাইট জ্বালিয়ে দোতলায় যেতেই দেখলো সেই রুমের ভেতর থেকে মৃদু আলো বের হচ্ছে। আনায়া দেরি করলো না, রুমটা কাছে যেতেই দেখলো রুমের তালা আর দরজা দুটোই খোলা। আনায়া নিমিষেই দরজা খুলে ভেতরে প্রবেশ করে মৃদু স্বরে রাগান্বিত কণ্ঠে বলল, ইরা।